সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত মধ্যরাতের আয়োজন পূর্বাচল রিজন টাউন সংবাদ সংলাপে। দর্শক, আজকে আমরা কথা বলবো গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব। এটি একটি প্রস্তাব আকারে রয়েছে এখনো। এটি আসলে প্রস্তাব কতটুকু বাস্তবায়ন হবে, একটি খবর বলা হয়েছে যে আসলে জানুয়ারি থেকে দাম বাড়তে পারে, একটি আশঙ্কার কথা বলা হচ্ছে। তা আসলে সেই আশঙ্কা কতটুকু সত্য হতে পারে বা এই মুহূর্তে বিদ্যুৎ বা গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা কতটুকু, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর যথারীতি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এই বিষয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাই আজকে আমাদের অতিথি হয়েছেন। আমরা পরিচয় করিয়ে দিতে চাই, তারপরে একটি রিপোর্ট দেখব, তারপরে আলোচনা যাব। আমি ডান দিক থেকে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ডক্টর সেলিম মাহমুদ, সবাই চেনেন তাকে, সদস্য বিইআরসি, এবং আছেন ডক্টর শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ, এবং ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক, পরিচালক যমুনা গ্রুপ। আপনাদের স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আমরা আলোচনা যাব, তবে তার আগে দেখে নিতে চাই এই যে গ্যাস ও বিদ্যুতের যে দাম বাড়ানোর প্রস্তাব, সেই সংক্রান্ত আমাদের যে প্রতিবেদনটি রয়েছে সেই প্রতিবেদনটি দেখব, তারপরে আলোচনা যাব। পেট্রোবাংলার নিয়ম না মেনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করায় কিছুদিন আগে তা ফিরিয়ে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বাসাবাড়িতে গ্যাসের দাম এক চুলার জন্য 400 থেকে বাড়িয়ে 850 টাকা এবং 2 চুলার জন্য 450 থেকে বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব আসে পেট্রোবাংলা থেকে। এবার একই হারে সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আসছে বিতরণী প্রতিষ্ঠানগুলো থেকে। পেট্রোবাংলা যাচ্ছিল সকল কোম্পানির পক্ষে আবেদন করতে, তো আমরা বলেছিলাম যে না, আইন অনুযায়ী সেটার সুযোগ নেই। আমরা ইতিমধ্যে আজকে আমরা দেখেছি যে রিটেল কোম্পানিগুলো, অর্থাৎ গ্যাস সেক্টর রিটেল কোম্পানিগুলো আমাদের কাছে আবেদন করেছে। রেগুলেটরি হিসাবে এই গ্যাস এবং বিদ্যুৎ সেক্টরে যে সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি, এটা একটা বড় মাইল ফলক আমাদের জন্য। পাইকারি বিদ্যুতের দাম 18.12% বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। একই সাথে খুচরা বিদ্যুতের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিইআরসির এই সদস্য। এই 6 টাকা 54 তার কস্ট অফ সাপ্লাই, কিন্তু সে বিক্রি করছে 4 টাকা 67 পয়সায়, এবং প্রতি ইউনিটে তার লস হচ্ছে 1 টাকা 87 পয়সা। এবং সেই হিসেবে তারা আমাদেরকে একটা জানিয়েছে যে তাদের অ্যানুয়াল রেভিনিউ রিকোয়ারমেন্ট কত হবে, যে বাল্কের জন্য যে হিয়ারিংটা হবে সেখানে সকল রিটেল কোম্পানিকে নিয়ে আমরা এবং অল স্টেক হোল্ডারকে নিয়ে আমরা হিয়ারিং করব। সেই রেগুলেশন অনুযায়ী আমরা 4টা পক্ষের স্বার্থ সমন্বয় করে এই প্রত্যেকটা বিদ্যুৎ এবং গ্যাসের প্রাইস নিতে হবে। গ্যাস ও বিদ্যুতের সবগুলো বিতরণী প্রতিষ্ঠানের প্রস্তাব হাতে পেলেই তা গণশুনানিতে উঠানো হবে ডিসেম্বরের মধ্যেই। প্রস্তাবটি গ্রহণ করা হলে জানুয়ারির 1 তারিখ থেকেই গ্যাস ও বিদ্যুতে বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের। আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা সকল স্টেক হোল্ডারকে নিয়ে গণশুনানি করে সিদ্ধান্ত আমরা জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর করতে পারবো। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, এবার আলোচনা চলে যেতে চাই। ডক্টর সেলিম মাহমুদ, একটু আগে আপনার চেহারা দেখলাম টেলিভিশনে। আসলে আপনি তো বিইআরসির সদস্য হিসেবে আছেন, তো এই মুহূর্তে এই শুনানির বা এই দাম বাড়ানোর যৌক্তিকতা, আপনি কিছু যদিও বলছিলেন যে তাদের প্রোডাকশন কস্ট কত এবং সেটি বিক্রি করছে কত, যৌক্তিকতাটা কি? এটা হচ্ছে মানে পুরো রেকর্ডটা দেখলে হয়তো বোঝা যেত। এটা হচ্ছে আবেদনে উল্লেখ করেছে যে কথাগুলো আমি বললাম, সেই কথাগুলো আবেদনে। মূল বিষয়টা হচ্ছে আমরা গ্যাস দিয়ে শুরু করি। বিষয়টা হচ্ছে, আপনি জানেন যে আমাদের অর্থনীতিতে গ্যাসের একটা, ন্যাচারাল গ্যাসের একটা ভূমিকা আছে, এবং স্বাধীনতা উত্তর এই সময়ে আপনি জানেন যে 5টা গ্যাস ফিল্ড, বড় বড় বৃহৎ গ্যাস ফিল্ড 1975-এর 9 আগস্ট বঙ্গবন্ধু সরকার মাত্র 17.86 কোটি টাকায় এই 5টা গ্যাস ফিল্ড ক্রয় করেছিল। এর মধ্যে আছে তিতাস, বাকরাবাদ, রশিদপুর, কৈলাসহীল, হরিপুর, এই 5টা গ্যাস ফিল্ড, যার আপনার গ্যাস ইন প্লেস, অর্থাৎ সেই গ্যাস ক্ষেত্র আবিষ্কার শুরু থেকে এই পর্যন্ত, এবং যা রিজার্ভ আছে, যতটুকু এক্সপ্লোরেট হয়েছে এবং যা রিজার্ভ আছে, তার এটা একটা অ্যাসেসমেন্ট আর কি। কারেন্ট রেটে 1,65,000 কোটি টাকার গ্যাস রিজার্ভ, যেটা আমরা মাত্র বঙ্গবন্ধু মাত্র 17.86 কোটি টাকা কিনেছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে 2009-এর জুলাইতে এনার্জি রেগুলেটরি কমিশন সর্বশেষ সকল ধরনের গ্যাসের মূল্য সমন্বয় করেছিল। ওই সময় 11.22% মূল্য সমন্বয় করা হয়েছিল, এবং সত্যিকার অর্থে আমাদের যে লিগ্যাল মেথোডোলজি, যেটা সাধারণত আপনার রেভিনিউ রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রাইস ফিক্স করা হয়, এবং সেটা ওই সময়ে এটাকে আমরা ওভাবে প্রাইসিং বলতে পারি না, কারণ ওই টাকাটা পুরোটাই
11.22% টাকাটা একটা বিশেষ ফান্ড, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড নামে ওনারা, এই যে প্রফেসর শামসুল আলম সাহেব, উনি ওই সময়ে ভোক্তাদের পক্ষ থেকে সোচ্চার ছিলেন যে ভোক্তাদের কাছ থেকে 11.22% টাকা নিয়ে একটা বিশেষ ফান্ড করা হয়েছিল গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড নামে। এবং এই টাকাটা কিন্তু আপস্ট্রিমে, অর্থাৎ গ্যাস অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে আপস্ট্রিম বলতে যেটাকে এক্সপ্লোরেশন, ডেভেলপমেন্ট, প্রোডাকশন সেগমেন্ট বলা হয়, সেখানে খরচ করা হবে। ওই শর্তে কিন্তু টাকাটা আমরা গ্রহণ করেছিলাম এবং মূল্য সমন্বয় হয়েছিল। তো এই গত একেবারে 5.5 বছরে কিন্তু গ্যাসের ওভারঅল মূল্য সমন্বয় হয়নি। 2011 সালে দুবার সিএনজির প্রাইস অ্যাডজাস্ট করা হয়েছিল। এখন বিষয়টা হচ্ছে যে 2012 মেতে কিন্তু পেট্রোবাংলা আমাদের কাছে আবেদন করেছিল, তো সকল বিতরণ এবং ট্রান্সমিশন কোম্পানির পক্ষে। তখন আমরা বলেছিলাম যে আমাদের আইন অনুযায়ী এবং রেগুলেশন অনুযায়ী পেট্রোবাংলা তো সেটি পারে না, পেট্রোবাংলা পারে না। তো ওই সময় আমরা কিন্তু একটা উন্মুক্ত সভা করেছিলাম। ওই বছরের ডিসেম্বরে আমরা গণশুনানির তারিখও নির্ধারণ করেছিলাম। পরবর্তীকালে পেট্রোবাংলা যখন আমাদের নির্দেশনা প্রতিপালন করতে ব্যর্থ হয়েছিল, সে কারণে আমরা কিন্তু শুনানি স্থগিত করেছিলাম। তো পেট্রোবাংলা আবার আবেদন করেছিল এই কিছুদিন আগে, তখন পেট্রোবাংলাকে আমরা একই নির্দেশনা দিয়েছিলাম। তারপর এটা পেট্রোবাংলাকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে পেট্রোবাংলা আইনটা বুঝতে পেরেছে। কারণ আমরা বলেছিলাম যে 2009 সালে একইভাবে কিন্তু পেট্রোবাংলা সকল কোম্পানির পক্ষে আবেদন করেছিল। তখন সুযোগ ছিল এই জন্য যে 2010 সালে যে রেগুলেশন দুটো হয়েছিল, তো এই রেগুলেশনগুলো ছিল না। সুতরাং তার একটা আইনি অর্থাৎ রেগুলেশন না থাকার কারণে একটা ফ্লেক্সিবিলিটি ছিল। তো আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে প্রচলিত আইন এবং রেগুলেশন অনুযায়ী পেট্রোবাংলাকে, শুধুমাত্র পেট্রোবাংলাকে সকল কোম্পানির পক্ষে আবেদনের সুযোগ নাই। তো পেট্রোবাংলা এটা কমপ্লাই করেছে। আজকে সকল বিতরণ কোম্পানি, আর দু একটা বোধহয় বাকি আছে, সবই চলে আসবে কালকের মধ্যে। তো আমরা পেট্রোবাংলাকে ধন্যবাদ জানাই। তবে যে জিনিসটা হচ্ছে, আমরা রেগুলেটর, আমরা ধরেন যখন আমাদের কাছে ইউটিলিটি আবেদন করে, এটা বিদ্যুৎ হোক, গ্যাসে হোক, আমরা সকল পক্ষের স্বার্থ সমন্বয় করে একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করি এবং আমরা কোনো আরবিট্রারি ডিসিশন নেই না। এবং আমি জানি না যে অন্যান্য রেগুলেটরি কমিশনে এরকম পাবলিক হিয়ারিং হয় কিনা। এখানে খুব ইন্টেন্সিভ পাবলিক হিয়ারিং হয়। আপনি দেখেছেন গত কয়েক বছর ধরে রেগুলেটরি কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন খুবই ভিজিল্যান্ট। এবং এই যে খেয়াল করেন, অনেকে বলছে যে রেগুলেটরি কমিশন সরকারের এবং সরকারের বিভিন্ন সংস্থার কাছে নতজানু হচ্ছে, এরকম। কিন্তু এটাই তার প্রমাণ যে আমরা কিন্তু 2012তেও পেট্রোবাংলার আবেদন আমরা অ্যাকসেপ্ট করিনি, এবারও কিন্তু করিনি। যখন তারা আইন প্রতিপালন করে এসছে তখন আমরা কমপ্লাই করেছি। তো মূল বিষয়টা হচ্ছে পেট্রোবাংলা আবেদনে জানিয়েছে যে আসলে বেশ কয়েক বছর গ্যাসের প্রাইস অ্যাডজাস্ট হচ্ছে না এবং তার এই সেক্টরে এটি সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে। আমি একটা গত 1.5 দশকের একটা হিসাব আপনাকে দেই। ধরেন 2001-এর পর থেকে এ যাবৎ গ্যাসের অ্যাডজাস্টমেন্ট, প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। প্রথম হয়েছিল ধরেন 1 জানুয়ারি 2002-তে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছিল গ্যাসের প্রাইস। তারপরে হয়েছিল 2002-তেই 1 সেপ্টেম্বর, অর্থাৎ ওই বছর দুবার। তারপরে 2004-এর 1 জুলাই, তারপরে হলো 2005-এর 1 জানুয়ারি। অর্থাৎ 2002-এর 1 জানুয়ারি থেকে 2005 এই মোট 4 বার প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। 5-এর পরে কয়বার হয়েছে? 5-এর পরে আপনার ক্যাটেগরি গভর্নমেন্টের সময় শুধু সিএনজির প্রাইস অ্যাডজাস্ট হয়েছিল। আর এই গভর্নমেন্টের সময় অর্থাৎ 2009 থেকে 2009 মাত্র একবার হয়েছিল, সেটা গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড গঠন করার জন্য। তো সার্বিকভাবে আমরা রেগুলেটরি কমিশন হিসেবে কিন্তু আমরা আমাদের কিছু ডিসিপ্লিন আমরা মানি। আমরা কিন্তু নিজেরা সুমোটো কোনো লাইসেন্সিকে বা ইউটিলিটিকে আমরা বলতে পারি না তোমরা আবেদন করো, যদি না তারা নিজে থেকে আসে। হ্যাঁ, রেগুলেটরি কমিশনের কিন্তু কিছু কোয়াসি জুডিশিয়াল বা জুডিশিয়াল পাওয়ার আছে, সুমোটো কিন্তু করতে পারে অনেক কিছু, কিন্তু আমরা এটা করি না। এটা আমাদের যে পাস্ট প্র্যাকটিস তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তো তারা যে কথাগুলো আমাদেরকে বলেছে, মানে আবেদনে আর কি, যে তাদের যে জাস্টিফিকেশনগুলো তারা আনার চেষ্টা করেছে, আমি আপনাকে জাস্ট একটু ব্রিফলি বলি যে এখন বাংলাদেশে মূলত আপনি জানেন আপস্ট্রিমের কথা। পেট্রোবাংলা মূলত প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের মেকানিজমে আপনার আইওসির কাছ থেকে, ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিগুলোর কাছ থেকে গ্যাস ক্রয় করে। এবং এখানে কিন্তু একটা আপনি যে দেখেছেন, আপনি ওয়েবসাইটে যদি দেন, প্রায় 55% গ্যাস কিন্তু সাপ্লাই কিন্তু হচ্ছে এখন
এই মুহূর্তে আইওসির কাছ থেকে। তারা কি কারণ বলেছে যে কি কারণে বাড়াতে হবে গ্যাসের দাম? গ্যাসের দাম বাড়াতে হবে তারা যেটা বলছে, যেটা হচ্ছে যে আপস্ট্রিমে তাদের খরচ অনেক বেশি বেড়ে গেছে, এবং এটার হচ্ছে যেহেতু মানে আইওসির কাছ থেকে গ্যাস ক্রয়ের পরিমাণ বেড়ে গেছে, এবং সেখানে তাদের আমরা এটা নিজেরও একটু হিসাব করে দেখেছি, দিস আর ভেরি মানে প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট, যে আপস্ট্রিমে গ্যাসের প্রাইস পড়ছে আপনার অ্যাভারেজ ফার্স্ট রাউন্ড বিডিং, সেকেন্ড রাউন্ড বিডিং এবং থার্ড রাউন্ড বিডিং, যে অফশোরের যে ইয়েগুলো আছে সব কিছু মিলে নতুন ব্লকগুলো ছাড়া আগের ব্লকগুলোতে অ্যাভারেজ প্রাইস পড়ছে $2.85, অর্থাৎ পার ইউনিট, এবং সেটা প্রায় 230 টাকা বাংলাদেশের টাকায়। কিন্তু ডিস্ট্রিবিউশনে, অর্থাৎ ডিস্ট্রিবিউশনে অ্যাভারেজ প্রাইস হচ্ছে 1000 কিউবিক ফিট, 1000 ঘনফুটে মাত্র 140 টাকা। ইন্ডিয়াতে আপনি এরকম 1000 কিউবিক ফিটের প্রাইস হচ্ছে ডলারে হচ্ছে $4.65, আর যেটা বাংলাদেশের টাকায় 370 টাকার মতো। আপনার কাছে আবার আসছি ডক্টর শামসুল আলম, বিআরসির পক্ষ থেকে এক ধরনের ব্যাখ্যা দেয়া হলো, এবং তারা বলছেন যে যারা বিতরণকারী প্রতিষ্ঠান তারা বলছেন যে তাদের খরচ কুলাতে পারছেন না, তারা দাম বাড়ানোর জন্য প্রস্তাব করেছেন, ওনারা শুনানি করবেন। আপনি কি মনে করেন আসলে কতটা যৌক্তিক এই ধরনের প্রস্তাব? এই মুহূর্তে প্রশ্ন যে সেলিম মাহমুদ সাহেব তার বক্তব্যে বলেছেন যে যখন রেভিনিউ রিকোয়ারমেন্ট নির্ধারণ করা হয় বার্ষিক, সেই রেভিনিউ রিকোয়ারমেন্টের প্রয়োজনে যা আয় হয়, রিকোয়ারমেন্টের মধ্যে যদি গ্যাপ থাকে, সেইটা সমন্বয় করার জন্য মূল্য বৃদ্ধির একটা যৌক্তিকতা তৈরি হয়, এবং তার উপরে ভিত্তি করে প্রস্তাব আসে বা প্রস্তাব বিবেচনা করার একটা নীতি আছে। তাছাড়াও যে মূল্য বৃদ্ধি হয় না তা নয়, যেমন আমরা গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করলাম, বিনিয়োগ সক্ষমতা দেশীয় কোম্পানি বাড়ানোর জন্য এটা করলাম, সেভাবে সে কৌশলগত জায়গা থেকেও মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় আসে। এখন আসেন 2008 সালের কথা যেটা উনি বললেন, তখন 66% গ্যাস খাতের মানে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব পেট্রো বাংলা একক প্রস্তাব এনেছিল, এবং সেই সময় তারা দেখিয়েছিল যে তাদের ঘাটতি যা আছে তা পূরণ করার জন্য সেই সময়ের মূল্য মানে 68% বা 66% বাড়াতে হবে। হিয়ারিংয়ে দেখা গেল যে আসলে কোনো ঘাটতি নাই, বরঞ্চ বছরে 165 কোটি টাকা লাভ হচ্ছে। তাহলে তারা কেন এই প্রস্তাব এনেছে? এখন প্রস্তাবের মধ্যে বিভিন্ন বিচার বিশ্লেষণ, বিআরসি তার কারিগরি কমিটি দিয়ে বিশ্লেষণ করেছিল, আমরাও সেটা মূল্য নির্ধারণ করেছিলাম। ক্রস চেকের উপরে দেখা গেল যে তাদের যথেষ্ট ভুলভ্রান্তি ধরা পড়েছিল। তো সেই ভুলভ্রান্তির কারণেই তো গণশুনানি দরকার পড়ে, যাচাই বাছাই হয়, এবং সেই অকাট্য সত্যটা বেরিয়ে আসলো, এবং বিতরণ কোম্পানিগুলো যে ধরনের তথ্য দিয়েছিল, অতীতে যে গ্যাস খাত লসে আছে, এই সমস্ত কথাবার্তা যে ছিল, সেটা সেই দিনে সেটা নিরসন হয়ে গেল। আজকে পর্যন্ত গ্যাস খাত লাভজনক, এবং সেটা গণশুনানিতে আবার প্রমাণিত হবে। এখন গ্যাস খাত লাভজনক, সে কারণে আপস্ট্রিমে যে কথা বললেন, আপস্ট্রিমের রেগুলেটর বিআরসি নয়, সুতরাং সেখানে পেনিট্রেশনের তার সীমাবদ্ধতা আছে। তার হস্ত একেবারে প্রসারিত সে পর্যন্ত করতে পারবে না, আমি তা মনে করি না, কারণ ভোক্তার স্বার্থ সংরক্ষণের এখতিয়ার, আইনি এখতিয়ার বিআরসিকে দেওয়া হয়েছে। যদি ভোক্তার স্বার্থ সংরক্ষণের প্রশ্ন সেখানে আসে, আর অসাধু ব্যবসা নিয়ন্ত্রণের দায়িত্বও তার এবং নিরসন প্রতিরোধ করার দায়িত্বও তার, এই দুটো প্রশ্ন যখন সমন্বিতভাবে দেখা দেবে, সে তখন তার আইনি হাত প্রশস্ত করতে পারে। তবে বিআরসি তার হাত প্রশস্ত না করার সীমাবদ্ধতা এখন পর্যন্ত বড় করে দেখে আসছে। আমরা তাদেরকে ইনসিস্ট করেছি গণশুনানিতে যে আপনি ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড অ্যান্ড ইউ ক্যান এক্সটেন্ড ইউর হ্যান্ড আপ টু দ্যাট লিমিট, কিন্তু আমরা তাকে মোটিভেট এখন পর্যন্ত করতে পারিনি, আমরা হাল ছাড়িনি। এখন আসেন যে আপস্ট্রিমে এবার যে কাজটা করেছে, আপনারা শুনেছিলেন এবং সেলিম মাহমুদ সাহেবের মুখেও শুনলেন, পত্রপত্রিকায় দেখেছিলেন যে প্রধানমন্ত্রীর কাছে তারা প্রস্তাব অনুমোদনের জন্য পাঠিয়েছিল, প্রধানমন্ত্রী সেটি নাকচ করে দিয়েছেন, এবং সেই যে ব্যাপারটা, এটার মধ্যে একটা অস্বচ্ছতা কাজ করেছে পেট্রো বাংলার মধ্যে বা গ্যাস বিতরণ কোম্পানিগুলোর মধ্যে, এটা আজকে স্পষ্ট। তারা প্রস্তাব সেগ্রিগেট করবে না, এইভাবে তারা 1-1.5-2 বছর পার করে দিয়েছে। এই জবাবদিহিতাটা আশা করি গণশুনানিতে তাদের করতে হবে, এবং আমরা জবাবদিহিতা চাইব। এখন যে 1.5 বছর পরে এসে তারা সমন্বয়ের জন্য অনেক বেশি প্রস্তাব নিয়ে এসছে, এই দায়ীটা কারা নেবে? ভোক্তারা নেবে না তারা নেবে?
এবং এই যদি ক্ষয়ক্ষতি হয়েই থাকে সেদিন যদি বাড়ানো হতো তাহলে 1 বছর 1.5 বছর পরে, যেহেতু 1 বছর পর বাড়ানোর একটা বিধান আছে, আমূল্য নিতেই পারে বিআরসি, তাহলে সেই কাজটা তারা ডিলে করে এই দায়টা চাপটা কেন আমাদের উপরে আনলো? এই বিষয়টি আমি সেলিম মাহমুদ সাহেবকে আগামী জানিয়ে রাখলাম যে উনি হয়তো বা মাথায় রাখবেন। নেক্সট বিষয়টি যেটা আসছিলাম, যে তারা সেখানে কি করলো, আপস্ট্রিমের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবটাও ওই প্রস্তাবে সমন্বয় করেছিল এবং তারা সেখানে দেখা গেল যে দেশীয় কোম্পানি দুটো, যেটা সিলেট গ্যাস ফিল্ডের গ্যাস এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডের 25 টাকা করে নিয়ে আসছিল এবং সেই 25 টাকা করার যে আপস্ট্রিমের মূল্য বৃদ্ধির বিষয়টি, সেইটা আবার তারা করলো প্রস্তাব আকারে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করলো না, বিআরসিতে পাঠানোর কথা বলা হলো। বিআরসি আপস্ট্রিমের গ্যাস বাড়ানোর এখতিয়ার রাখে না, মূল্যহার বাড়ানোর। সুতরাং এই যে জায়গাগুলো তারা যেভাবে ম্যানিপুলেট করছে এবং তারা যেভাবে তাদেরকে মানুষের কাছে সন্দেহভাজন হিসেবে উপস্থাপন করেছে, তাতে এই বিষয়টিও তাদেরকে আগামী গণশুনানিতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এখন এই সব বিষয়গুলো আমি ছেড়ে দিয়ে আরেকটা বিষয়ে আসতে চাচ্ছি, যে যেটার উপরে আমরা সবচেয়ে বেশি গণশুনানিতে জোর দেব, যে মূল্য বৃদ্ধির প্রস্তাবটি বাড়ানোর বিষয়টি যদি ক্যাশ খাত লাভজনক থেকে থাকে, প্রমাণিত হয়, তাহলে রেভিনিউ রিকোয়ারমেন্টের প্রয়োজনে মূল্য বৃদ্ধির বিষয়টি জরুরি নয়। এখন অন্য কোনো বিষয়টি বিবেচনা করে জ্বালানি খাতের উন্নয়নের জন্য এবং জ্বালানি খাতের সাস্টেনেবিলিটির জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কৌশল নির্ধারণের প্রশ্নে যদি বিনিয়োগের বিষয়টি থাকে, সেখানে অর্থায়ন করার জন্য কি আমরা ভোক্তারা গ্যাস উন্নয়ন তহবিলের মতো আবার নতুন করে টাকা দেব কিনা, সে বিষয়টি আমরা বিবেচনায় আনবো। কারণ সেটা যদি আমরা দিতে না রাজি হই এবং সেই না রাজি হওয়ার যদি আমাদের পেছনে যদি যৌক্তিকতা থাকে, তাহলে বিআরসিকে দ্বিতীয়বার ভেবে দেখতে হবে যে এর এগেনস্টে যে তাদের সিদ্ধান্ত নিতে হবে কিনা। এবার আসেন গ্যাস উন্নয়ন তহবিলের প্রশ্নে আমি যে কথাটা বলতে চাই বিশেষভাবে, যে গ্যাস উন্নয়ন তহবিলের লক্ষ্যই ছিল, যে কথা সেলিম মাহমুদ সাহেব বলে গেছেন, যে আপস্ট্রিম অর্থাৎ অনুসন্ধান এবং উৎপাদনে বিশেষত যে কোম্পানিগুলো নিয়োজিত আছে, দেশীয় কোম্পানি বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ড এবং সিলেট গ্যাস ফিল্ড, তাদের বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর জন্য আসলে এই তহবিলটা সংরক্ষণ করা হয়েছে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আলমগীর। আপনি তো একজন ভোক্তা বা একজন উদ্যোক্তা, একজন অর্থনীতি বিশ্লেষক, সেক্ষেত্রে এই ধরনের প্রস্তাবগুলোকে আপনি কিভাবে দেখছেন, গ্যাসের বিশেষ করে? আসলে তাদের আলোচনার মাঝে আমি শুধু একটি তথ্য আপনাকে দিই। সম্প্রতি বিশ্বব্যাংক অবকাঠামো উন্নয়ন সূচক যেটি আছে সেটিকে যখন চিহ্নিত করেছে, 4টি মৌলিক যে অবকাঠামোর ফ্যাক্টর বা সূচক, সেটির মধ্যে একটি ছিল আপনার বিদ্যুৎ বা জ্বালানি। তো সেদিক থেকে দেখা গেছে প্রতিযোগিতামূলক 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7 নম্বরে, এবং দেশগুলোর মধ্যে হচ্ছে আমাদের পাশে মিয়ানমার আছে, ভারত, পাকিস্তান, চীন, কাম্বোডিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা। তো আমরা কিন্তু অবকাঠামোতে এদিক থেকে, আমি অন্য অবকাঠামোগুলো বাদ দিচ্ছি, শুধু বিদ্যুতের ক্ষেত্রে, কারণ বিদ্যুৎ হচ্ছে যে কোনো শিল্পের আপনার অবকাঠামো শিল্পের প্রধান কাঁচামাল। আর আরেকটি হচ্ছে গ্যাস যদি বলি, সেটি হচ্ছে যে আমাদের শিল্প কারখানা যেগুলো আছে, বিশেষ করে ভারী শিল্পগুলো, সেগুলো আমাদের মৌলিকভাবে গড়ে উঠেছে। যখন বলা হয়েছিল দেশ গ্যাসে ভাসছে, তখন আমরা সরকারি তথ্য এবং এত বছর 20-50 বছর গ্যাস চলবে এরকম অ্যাজাম্পশনের বা নিউজের উপরে আমরা নির্ভর করে হাজার হাজার কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি, এবং পরবর্তীতে দেখা গেল বিভিন্ন সময় গ্যাস রেশনিংয়ের সবচেয়ে নির্মম শিকার হয়েছে আমরা শিল্প উদ্যোক্তারা। এবং আমাদের যে কোনো আপনার গৃহস্থালী বলেন, যানবাহন বলেন, যে কোনো সেক্টরের চেয়ে সবচেয়ে বেশি দেশের সামগ্রিক অর্থনীতিতে অবদান রেখেছে শিল্প খাত। কিন্তু সেই শিল্প খাতে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান বলেন আর ব্যক্তি খাতে বলেন, শিল্প প্রতিষ্ঠানের উপরেই সবচেয়ে বেশি রেশনিংটা হয়েছে। আর আমরা যে দেখেছি, যখন বিআরসি আমাদের সামনে আসলো, আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের অত্যাচার বা রাষ্ট্রীয় যে বিভিন্ন অপচয়, দুর্নীতি, এগুলো থেকে বিআরসি হয়তো মুখ্য ভূমিকা নেবে। কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র দর কষাকষি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যখন দরে নিয়ে যায়, তখন একটি নাট্যমঞ্চের মাধ্যমে কিছু সওয়াল জবাব বা বিচার আদালতের মতো করে শুনানি করেই বিআরসির দায়িত্ব শেষ। অথচ এই যে কস্টিংটা যে কেন বাড়ছে, কেন গ্যাস আজকে বিভিন্ন কোম্পানি, ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো লুজার হচ্ছে, বা তাদের উৎপাদন খরচ বা গ্রাহক থেকে ভোক্তা পর্যায়ে তাদের যে রিটার্ন, সেটি কেন আসছে, সেটির অনুসন্ধান বা সেটির জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় নেওয়া হয়নি। আমরা দেখেছি একটি শিল্প কারখানায় যদি কোনো কারণে গ্যাসের চোরা লাইন থাকে, সেই শিল্প কারখানার সম্পূর্ণ বন্ধ করে সিলগালা করে তার বিরুদ্ধে মামলা করে হাজার হাজার শ্রমিকের রুটি রুজির উপর হাত দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি গাজীপুরে, সাভারে, নারায়ণগঞ্জে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ, মাইলের পর মাইল গ্যাস সংযোগ নেওয়া
হয়েছে এবং আমরা আমাদের মিডিয়াগুলোতে সেগুলো রিপোর্ট করেছি। সাংবাদিকরা অনেক সচিত্র প্রতিবেদন দেখিয়েছে, কিন্তু সেটি নিয়ে কিন্তু বিতরণ কোম্পানিগুলো বলেন, পেট্রো বাংলা বলেন, ইভেন শুনানি তো এই বিষয়গুলো সামনে আসেনি। আজকে যখনই গ্যাসের দাম বাড়ানোর কথা বলবে তখন আমাদের ভোক্তাদের অভিভাবক হিসেবে বিআরসিকে বা আমাদের পক্ষে যারা প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে সবার আগে ওই বিষয়টি সামনে আসতে হবে। তোমাদের সবচেয়ে বেশি অপচয় বা সবচেয়ে বেশি লুজার তোমরা হচ্ছ, কারণ তোমরা রাষ্ট্রীয় খাতে দুর্নীতি করছো, অপচয় করছো, গ্যাসের চুরি করছো, গ্যাসের অবৈধ লাইন দিচ্ছ। পাশাপাশি ব্যালেন্সিংটা, গ্যাসের যেখানে গ্যাসের রিটার্নটা বেশি আসবে সেখানে রেশনিং না করে অনুৎপাদনশীল খাতগুলোতে গ্যাসগুলো দেওয়া হচ্ছে। এই যে রেশনিং এর সমস্যা, আর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গ্যাসের সম্ভাব্যতা ছিল, অনেক জায়গায় দেখি মানুষ চুলা দিয়ে রান্না করছে গ্যাস, অথচ গ্যাসের উৎপাদনের জন্য বলা হচ্ছে ওই এলাকাটা ফিজিবল না। একসময় আবাসিক এলাকায় সে পূর্বাচল গড়ে উঠেছে, অনেক রিপোর্ট করার পরে আমরা সচিত্র প্রতিবেদন এবং অনেকগুলো ফিচার দেওয়ার পরে তারপরে আপনার গ্যাসের সেটা উৎপাদনের জন্য ফিজিবল হিসেবে ডিক্লেয়ার করে সেখানে কূপ খনন করা হচ্ছে। তো এদিক থেকে আমাদের এখনো কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদের এই যে স্থলভাগে অনেকগুলো জায়গা রয়ে গেছে যেগুলো হয়তো বাণিজ্যিকভাবে গ্যাসের জন্য অনেক বেশি লাভজনক, কিন্তু হয়তো আমরা সেগুলো এক্সপ্লোর করতে পারছি না। বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আবার কথা বলছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আবারও স্বাগত পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে। আমরা আলোচনা করছি গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব সেটি নিয়ে। ডক্টর সেলিম মাহমুদ, আপনাকে দিয়ে আবার এই রাউন্ড শুরু করতে চাই এবং অনুষ্ঠানের শেষ দিকে আমরা রয়েছি। এক হচ্ছে যে বিদ্যুতের বিষয়ে আমরা কথা বলতে পারিনি, আরেকটি কথা যে সীমাবদ্ধতা এবং আপনাদের দেরির কথা বলছেন উনি, ডক্টর শামসুল। আমি দুটো আগে ওনার প্রাইভেট সেক্টর থেকে যিনি আসছেন ওনার আমি একটু প্রশ্নের উত্তর দিই। আমি ওনাকে অনুরোধ করব, আমি জানি না উনি যে একটা সুপ্রিম কমেন্ট করলেন অ্যাবাউট রেগুলেটরি কমিশন, আমি ওনাকে অনুরোধ করব আপনি গত 5 বছরে রেগুলেটরি কমিশনের প্রত্যেকটা অর্ডার বোথ ফর ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস আপনি দয়া করে স্টাডি করবেন এবং রেগুলেটরি বি রেসপেক্টফুল টু এ জুডিশিয়াল কোয়াসি জুডিশিয়াল কমিশন। যে আমরা, আপনি যে কথাটা বললেন যে আমরা নাট্যমঞ্চ করছি হিয়ারিং এর নামে, দিস ইজ নট লাইক দ্যাট। উনি আছেন প্রফেসর, না, সিরিয়াস ডিসকাশন হয় এবং আমাদের যে অর্ডারগুলো ইজ লাইক জুডিশিয়াল অর্ডার। আমরা দেখেছি লাস্ট হিয়ারিং এ কিন্তু সাংবাদিকরা, ভোক্তাদের পক্ষে কেউ ছিল না, সাংবাদিকরা হিয়ারিং করেছে, সাংবাদিকরা প্রশ্ন। নো, আপনি জানেন না, মিডিয়াতে সেটি না জেনে আপনি কথা বলছেন। ওটা মিনিস্ট্রিতে একটা হিয়ারিং ছিল, ইটস নট ইন দ্য রেগুলেটরি কমিশন। মিনিস্ট্রিতে একটা হিয়ারিং ছিল, সেটা অন্য বিষয়, গ্রাহকদের, এবং সেটা আমি সেটা নিয়ে কমেন্ট করছি না। কিন্তু আমরা যেটা করেছি, আমরা আমাদের প্রত্যেকটা অর্ডারে আমরা ইউটিলিটিকে, যদি এটা গ্যাস সংক্রান্ত হয় তাহলে গ্যাস কোম্পানিগুলো কিছু ডাইরেক্টিভ দেই এবং সেগুলো আমরা প্রতি 2 মাস অন্তর অন্তর আমাদের কমিশনে ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে আমরা এত তারিখের অর্ডারে এই নির্দেশনা দিয়েছিলাম, আপনারা কিভাবে কমপ্লাই করলেন। আপনার সিস্টেম লসের কথা বলেছেন, আপনি দেখেন 2008 সালে অলমোস্ট 16% ছিল সিস্টেম লস ছিল বিদ্যুতের ইয়েতে ডিস্ট্রিবিউশনে, সেটা আমরা 11% নিয়ে আসছি। তারপর আপনি যেটা বললেন যে আমরা কিছু করছি না, একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি দেখেন প্রাইভেট সেক্টর, এই যে পুরো সেক্টরকে আপনারা দায়ী করছেন। আমি জাস্ট একটা কম্পারেটিভ স্টাডি হচ্ছে পাওয়ার সেক্টরে আমাদের এখানে গ্যাসের প্রাইস হচ্ছে $1, ইন্ডিয়াতে সেই গ্যাসের প্রাইস $5.5। আমি প্রাইভেট সেক্টরের কথা বলছি। আপনার ফার্টিলাইজারে 0.93 আপনার গ্যাস প্রাইস ডলারে, ইন্ডিয়াতে 4.20, ইন্ডাস্ট্রিতে আমাদের এখানে 2.13 US ডলার, ভারতে সেটা 10.89, তারপরে আপনার কমার্শিয়ালে 3.44 US ডলার হচ্ছে আমাদের এখানে প্রাইস, ভারতে সেটা 10.89। সেলিম ভাই, এই যে তেলের সাথে কিন্তু আপনি তেলের সাথে কম্পেয়ার করলে কিন্তু আমরা ভারতে গত কয়েক মাসে 6 বার কিন্তু দাম কমেছে ডোমেস্টিক, কিন্তু আমরা কিন্তু দাম বাড়লে বাড়াচ্ছি, কিন্তু কমলে এখানে আমরা, আপনি মনে হলো আপনি একজন ব্যবসায়ী এবং এটা বুঝেন এবং তেল নিয়ে কথা বলছেন না, এখন সবই তো আপনারা দেখছেন, আপনি যেটা তেলের দাম বাড়ানোটা আপনাদের কাছে এটা আমরা দেখছি না। আপনি যেটা বলেছেন যে প্রাইস এসকেলেশন সাধারণত যে সমস্ত দেশে আপনার ডোমেস্টিক মানে তেলের প্রাইস ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে অ্যাডজাস্ট করা আছে, সেখানে প্রাইস এসকেলেশন অটোমেটিক। আমাদের এখানে সেটা হয় না, বিকজ আমাদের এখানে বহু বছর ধরে এই সেক্টরটা সাবসিডির উপর ছিল। এখন আপনি আমার কাছে
1000 টাকা পান, আমি আপনার কাছে ধার দিয়েছি 100 টাকা, আমি কি এখন ক্লেম করতে পারি যে আপনি 100 টাকা ফেরত দেন? কিন্তু মূলত আপনি আমার কাছে 900 টাকা পান। আমাদের এখানে তেল সেক্টরে বহুদিন ধরে কিছু লেগেসি আছে, এগুলো না আসলে এনার্জি সেক্টরটা পুরোটাই গভর্নমেন্ট আপনার প্যাট্রোনাইজ করেছে, যদি আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের নীতির বাইরে ছিল, তারপরে কিন্তু জনকল্যাণের বিষয়টা মাথায় রেখে আমাকে কথা বলছি। ডক্টর সেলিম মাহমুদ একটু সংক্ষেপ করতে হবে। সংক্ষেপ করছি। তার আরেকটা বিষয় যেটা প্রফেসর শামসুল আলম খুব পার্টিনেন্ট প্রশ্ন করেছেন, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে কি 2008-9 সালে যখন গ্যাসের প্রাইস আমরা অ্যাডজাস্ট করেছিলাম, তখন কিন্তু আমাদের সামনে ডাউনস্ট্রিমের প্রাইসিংটা চলে আসছিল। হি ইজ কারেক্ট, এখানে প্রাইসিং এর দুটো মেথোডোলজি আছে। আমরা ডাউনস্ট্রিমটা করছি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, সেখানে কিন্তু কস্ট প্লাস মেথোডোলজি, অর্থাৎ কস্ট প্লাস একটা মার্জিন। এখন বিষয়টা হচ্ছে উনি কিন্তু মানে রাইটলি পয়েন্ট আউট করেছেন, কিন্তু আপস্ট্রিমেরটা যদিও এটা সরকার করছে, কিন্তু দ্যাট হ্যাজ টু পাস অন দ্য ডাউনস্ট্রিম। কারণ আপনার ডিস্ট্রিবিউশন কোম্পানি কিন্তু আপস্ট্রিমে পেট্রোলের কাছ থেকে কিনে নিচ্ছে, ওই যে ওখানে আপস্ট্রিমে যে ইনভেস্টমেন্ট কস্ট বা যেটাই হোক সেটা কিন্তু অ্যাড হবে। এখন বিষয়টা হচ্ছে ওখানকার সমস্যাটা কি, ওখানে কিন্তু কোনো প্রাইস মেথোডোলজি নেই। এটা প্রাইসিং এর দুটো অ্যাপ্রোচ, একটা হচ্ছে কস্ট বেসড অ্যাপ্রোচ, একটা হচ্ছে অপরচুনিটি কস্ট অ্যাপ্রোচ। ওখানে গভর্নমেন্ট যেটা করেছে বেসিক্যালি কস্ট বেসড অ্যাপ্রোচ, এইবার কস্ট বেসড অ্যাপ্রোচ এন্ড অপরচুনিটি কস্ট অ্যাপ্রোচ দিয়ে কিন্তু দুটো একসাথে যোগ করে ওই যে অয়েলের প্রাইস 25 টাকা নির্ধারণ করেছে, কিন্তু সেটা কিন্তু পার্সন হবে অন দি ডাউনস্ট্রিম। তো সুতরাং আমরা অবশ্যই আমাদের যে লিগ্যাল রিকোয়ারমেন্ট অর্থাৎ কস্ট বেসড অ্যাপ্রোচ সেটা ডাউনস্ট্রিমে করবো, কিন্তু আপস্ট্রিমে যেটা অলরেডি ফিক্সড হয়ে গেছে সেটা কিন্তু পার্সন হবে, সেটাই আমি ওনাকে জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করবো পরের কোনো একটা অনুষ্ঠানে আরো ডিটেইল আলোচনা করার। ডক্টর শামসুল আলম, অনেকগুলো প্রশ্ন হয়তো জমা হয়ে গেছে এর মধ্যে। প্রশ্ন যে জায়গাটায় এসেছিলাম যে আমরা যে টাকাটা বাড়ানোর প্রশ্ন আসছে, টাকাটা যেটা বাড়ে তার 80% ডিস্ট্রিবিউট হয়ে যায় সরকার এবং কোম্পানিগুলোর প্রফিট বোনাসের জন্য। তাহলে একদিকে বলা হচ্ছে যে গ্যাসের দাম বাড়ানো দরকার, তার একটা মূল্য আছে, সেই মূল্য থেকে জাতি বঞ্চিত হচ্ছে, এই সব কথাবার্তা বলে এই সেক্টরের মূল্য বাড়াতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে যা বাড়ানো হচ্ছে তার 55% হচ্ছে সরকার, যেটা আনপ্রেসিডেন্ট, পৃথিবীর কোথাও নেই, যে আপনার 100 টাকার 55 টাকা সরকার ট্যাক্স ভ্যাট শুল্ক ভ্যাট বাবদ নিয়ে চলে যাচ্ছে। 55% ইন্ডিয়াতে হচ্ছে। 45%-এর মধ্যে 25% বিতরণ কোম্পানি, সঞ্চালন কোম্পানি এবং মানে প্রোডাকশন কোম্পানি বা অনুসন্ধান কোম্পানি, তারা 25% নিয়ে যাচ্ছে। তার মানে 80% চলে গেল। তাহলে আমি এই যে গ্যাসের বর্ধিত যে মূল্য বাড়ালাম, তার 20% এমনিতেই তাদের রেভিনিউ রিকোয়ারমেন্টে বেতন ভাতা দিতে চলে যাবে। তার মানে এই টাকাতে যে রেভিনিউ রিকোয়ারমেন্ট না থাকা সত্ত্বেও যে আমরা বাড়িয়ে দেব, সেই টাকা যদি এইভাবেই যদি খরচ হয়, এটাকেও এক ধরনের তসরুপের নামান্তর, এটাকে আইনের আওতায় একটা বৈধ তসরুপকে বৈধতা দেওয়া, সেটা তো আমরা দিতে পারি না। সেই প্রশ্নটা এবার হিয়ারিংয়ে খুব মারাত্মকভাবে উঠবে। নেক্সট আসেন যেটা হচ্ছে প্রাইসিং পলিসি যেটা আছে, এটা কতখানি গণবিরোধী এবং একটা রাষ্ট্র কিভাবে এই রকম ধরনের বিপর্যয় আনতে পারে, এরকম এই সেক্টরটাকে রাষ্ট্রের এই পলিসির দ্বারা হচ্ছে। এইবার আসেন যে বন্টনের ক্ষেত্রে কিছুটা উনি বলেছেন। আমি যে জায়গাটা নন প্রোডাক্টিভ খাতে আমি গ্যাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি উদার। আপনি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে কখনোই রেশনিং হয় না, ওনার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট হয়তো একটা আছে, কিন্তু ওনার ইন্ডাস্ট্রিতে রেশনিং হবে, কিন্তু ক্যাপটিভে রেশনিং হবে না। ক্যাপটিভে যে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, ক্যাপটিভের আপনার দেখা যাচ্ছে ধাই করে ক্যাপটিভ রেশিও বাড়িয়ে ইন্ডাস্ট্রিগুলো শাটডাউন করে, ভাইরাস ক্যাপটিভে যে গ্যাস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার সাবসিডি দিয়ে। সেই গ্যাস ক্যাপটিভে যদি বিদ্যুৎ উৎপাদন প্রকৃতই হতো, তাহলে আজকে 2500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো এই বিপর্যয়ের সময়। তাহলে এই বিপর্যয়ে ক্যাপটিভের বিদ্যুৎ অন্তত সাপোর্ট দিতে পারতো, যেটা জ্বালানি উপদেষ্টা বলেছে যে আমাদের এখন বিকল্প ব্যবস্থা রাখতে হবে। উনি যখন ক্যাপটিভের লাইসেন্সগুলো দেন, বিআরসি লাইসেন্সগুলো রেজিস্টার করে, লাইসেন্স বিআরসি দেয়, বলে বিআরসি লাইসেন্স কোত্থেকে আসে জানে না। এই লাইসেন্স ঢালাও ভাবে দেওয়া হয়েছে, সিএনজিতে ঢালাও ভাবে লাইসেন্স দেওয়া হয়েছে। বাসাবাড়ির গ্যাস কানেকশনের কথা আমি বললামই না, ওটা বললামই না, কিন্তু লাইসেন্স স্যাংশন কোত্থেকে আসে এটা রেগুলেট করার ক্ষমতা আপনার নেই। আপনারা স্যাংশন করেন, কিন্তু তারা পারমিশন নিয়ে চলে আসে, ওটা আপনারা বললাম তো যে ওইখান থেকে তারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে নিয়ে আসে ছাড়পত্র যে গ্যাস দিতে অসুবিধা নাই, না
ছাড়পত্র আমাদের লিগ্যাল রিকোয়ারমেন্ট ফুলফিল করলে তো আমরা দিতে বাধ্য। আপনারা রেজিস্টারের কাজ করেন, না না, তালিকাভুক্তর কাজ করেন। যদি কেউ লিগ্যাল রিকোয়ারমেন্ট ফুলফিল আপনাদেরকে করে। বহুবার পিডিবি থেকে বলা হয়েছে, আমাদের থেকে, আমাকে শেষ করতে দেন, বলা হয়েছে যে সমস্ত জায়গাতে গ্যাস সংকটে আছে, এই জায়গাটা যদি এতটুকু গ্যাস যদি বাড়ানো হয় ওদের না দিয়ে, তাহলে এখানে কম দামে গ্যাস উৎপাদন হবে, তাহলে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমে আসবে। কিন্তু আপনাদের হাত বাঁধা বলেছেন যে তারা তো গ্যাস দিতে চায়, আমি এখন ঠেকাবো কি করে? আপনারা একটা লাইসেন্স বন্ধ করে বলেন যে এই সংকটের সময় আমি দিলাম না, তার প্রেসিডেন্স দেখান, দেখাতে পারেন না। পিডিবি এসে আপত্তি তুলেছে, বারবার আপত্তি তুলেছে যে প্রাইভেট সেক্টরে আপনারা আমাদের না দেওয়া পর্যন্ত প্রাইভেট সেক্টরে দেবেন না। আপনাদের রেগুলেটরি অথরিটি দিয়ে আমাদেরকে নিষেধ করেছি আমরা যে আপনারা সিএনজির লাইসেন্স এখন স্টপ করেন, যার সিএনজি এর পর থেকে দেওয়া হবে না, আর ক্যাপটিভের পর থেকে দেওয়া হবে না, আর এখানে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত পাবলিক সেক্টরের আপনার পাওয়ার জেনারেশন গ্যাস না দেওয়া হবে। শামসুল ভাই যেটা যে এই কথাটা আপনার কিন্তু এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের শেষ করি। এই জায়গাটা ডিস্ট্রিবিউশন পলিসির গোলমাল। এই ডিস্ট্রিবিউশন পলিসিতে যদি ঠেকানো হতো, তারপরের কথা উঠেছে যে গণপরিবহনের গ্যাস ছাড়া প্রাইভেট পরিবহনের সিএনজি দেওয়া আমরা বন্ধ করতে হবে, এবং দরকার হলে মূল্য সেখানে বাড়িয়ে ফ্লাড অলরেডি ওপেন করে দেওয়া হচ্ছে আগে থেকে। কথা হচ্ছে যে এই জায়গাগুলো এখন আমাদেরকে আসতে হবে। আগামী গণশুনানিতে এই সব প্রশ্নগুলো আমি ডক্টর শামসুল আলম ভাইয়ের সাথে যেটি যোগ করতে চাই, সোজা হচ্ছে যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে গণস্বার্থ মানে পাবলিক ইন্টারেস্টটা যেখানে সবচেয়ে বেশি ইফেক্টিভ, যেখানে মাস পপুলেশন জড়িত, সেখানে আমাদের ইন্টারেস্টটা দেখতে হবে। কারণ আমরা জানি গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, সব ক্ষেত্রে কিন্তু রেটের যে একটা ডিসক্রিমিনেশন আছে বিভিন্ন খাতে বিভিন্ন রকম। তো সেদিক থেকে আসলে আমরা যেটি দেখি, আমরা ব্যবসায়ীরা আসলে অত কঠিন কথা বুঝি না বা সাইন্টিফিক ক্যালকুলেশন আমরা বুঝি না। আমরা সাধারণভাবে যেটি দেখছি সেটি হচ্ছে যে আমরা বিতরণ কোম্পানিগুলো গ্যাসের ক্ষেত্রে বা বিদ্যুতের ক্ষেত্রে করা হয়েছিল যে যাতে করে প্রান্তিক লেভেলে সেবাটা অনেক বেশি পায় এবং গভর্নমেন্ট যাতে তার সিস্টেম লস থেকে বেরিয়ে আসতে পারে। আমরা দেখেছি তিতাস, বাকরাবাদ বা তারা আলাদা আলাদা করে কাজ করছে, পেট্রো বাংলা তাদের সাথে সমন্বয় করছে। সেম বিদ্যুতের ক্ষেত্রে ডেসকো ডেসা বা পল্লী বিদ্যুতের কাজ করছে। কিন্তু দেখেছি যে যত বেশি ডিস্ট্রিবিউশন বাড়ানো হয়েছে তত বেশি দুর্নীতি বেড়েছে, তত বেশি গ্রাহকের হয়রানি বেড়েছে, অপচয় বেড়েছে, চুরি বেড়েছে। অথচ আমরা যারা বৈধভাবে ব্যবসা করছি, যারা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি, তারা কিন্তু আমরা গ্যাস বিদ্যুতের অভাবে কারখানা শাটডাউন করে দিতে হচ্ছে। ইভেন এছাড়া যদি আপনার গৃহায়ণ খাতেও যদি বলি, যেটি অনুৎপাদনশীল খাত, যদি মানুষের আবাসনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অনেকদিন রেশনিং দেখেছি, আর শিল্প খাতে তো আছেই। আর আমরা দেখেছি যে জ্বালানি খাত যদি টোটাল খাত নিয়ে কথা বলি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, যেমন বিদ্যুতের ক্ষেত্রে আমরা দেখেছি কুইক রেন্টালের বেড়াজাল থেকে এখন আমরা বেরিয়ে আসতে পারিনি। এখন আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিপূর্ণভাবে কাজ শুরু করতে পারিনি। এখনো আমরা সেই ডিজেলের যে সেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেটি হওয়ার কথা বোধহয় রামপাল, সেটি আমরা এখনো কাজ পরিপূর্ণভাবে শুরু করতে পারি, যদি সরকারের অগ্রাধিকার ভিত্তিক না। সেটি আমি একটু শেষ করছি। সেটি এই যে আমাদের যেখানে কাজটা শুরু করা, যেটা আমরা এখনো কিন্তু মাটির নিচ থেকে কয়লা তুলতে পারিনি। আমাদের বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে আমাদের যে আপনার কয়লা থেকে, যে ডোমেস্টিক খাত থেকে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করব, কয়লাই উত্তোলন করতে পারি না রাজনৈতিক কারণে। এখন আমরা দেখেছি যে সেটি হচ্ছে আপনার গ্যাসের ক্ষেত্রে যদি দেখেন, গ্যাসের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বলেছি যে এখন আমরা বাংলাদেশের চেয়ে অনেক বড় জায়গা সামুদ্রিক ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন যে অলরেডি মিয়ানমার এবং ভারতের, বিশেষ করে মিয়ানমার, তারা তাদের সামুদ্রিক ক্ষেত্র থেকে প্রচুর প্রোডাকশনে গেছে, অথচ আমরা এখন মাত্র ব্লক ভাগ করে টেন্ডারে দেব। তো এই যে দীর্ঘসূত্রিতা, আমাদের সমুদ্রে যে প্রাকৃতিক সম্পদ আছে সেটি যদি আমরা এক্সপ্লোরেশন যথাসময়ে করতে না পাই, তাহলে বাই দ্য টাইম কিন্তু আরেক সাইড থেকে আমাদের অঞ্চলের সম্পদও কিন্তু চলে যাবে। তা এদিক থেকে কিন্তু যখনই যত বেশি স্বল্পতা হবে, অপ্রাচুর্যতা থাকবে, তত কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আমাদেরকে বার্গেনিং ইয়েতে আমাদের রেটে অনেক কম দিবে বা তাদের সাথে আমাদের নেগোসিয়েশন। এখনো পর্যন্ত সাঙ্গুর, ট্যাংরা, টিলার ক্ষতিপূরণ আমরা পাইনি, উল্টো তাদের বিলের জন্য আমরা আন্তর্জাতিক আদালত থেকে একটা কঠোর একটা হুমকির মুখে আছি। তো সবচেয়ে বড় কথা যেটি, যে তেলের যে উৎপাদন, সারা পৃথিবীতে দেখেন গত 13 মাসে ওপেক সর্বোচ্চ তেল উৎপাদনে গেছে, যুক্তরাষ্ট্র তেলের উৎপাদন বেড়েছে এবং তেলের উৎপাদন বেড়ে যাওয়ার কারণে দাম 20% পর্যন্ত কমে গেছে। ব্যারেল প্রতি $82 নেমেছে $107 থেকে $8 থেকে, এবং এই কারণে পার্শ্ববর্তী ভারত 6 বার তেলের দাম কমিয়েছে। পাকিস্তানে এক দফায় আপনার 10% মতো কয়েক মাসে কমিয়েছে। তো সেদিক থেকে আমাদের এখানে
কিন্তু এখন পর্যন্ত ডিজেল কস্টিং আসে আমাদের 61-62 টাকা, 2-3 টাকা শুল্ক যোগ হয়ে 68 টাকা করে, অথচ আমরা বিক্রি করছি। এভাবে যে ডিজেল ছিল আমাদের এখানে সবচেয়ে বেশি সাবসিডির কথা। এখন স্বাধীনতার পর থেকে আমরা সাবসিডি দিয়েছি, আমরা ক্ষতি শিকার হয়েছি, সেটিকে রিকভারি করার জন্য যে দাম কমে গেলেও আমরা দাম কমাবো না, অথচ যে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখার জন্য খালি দাম বাড়াতে থাকবো, তাতে করে কিন্তু আমরা আমাদের গ্রাহক ভোক্তা অধিকারটা আপনি প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারের মতো কথা বলছেন না, আপনি মনে হচ্ছে একটা সোশিও পলিটিক্যাল একটা সেন্টিমেন্ট নিয়ে কথা বলছেন। দিস নট দ্য রিয়েলিটি। যে কথাগুলো বলা হচ্ছে যে আমরা রামপাল বিদ্যুৎ কি করবে, 6 বছর লাগে টু বি অনেস্ট। যেটা হচ্ছে, আমি আপনাকে একটা খুব সহজ সরল ভাষায় বলি, তার আগে একটা প্রশ্ন করি। শ্রীলঙ্কাতে এখনো তেলের পার্সেন্টেজ আপনার টোটাল তার পাওয়ার জেনারেশন 51%, পাকিস্তানি 55%। কারণটা হচ্ছে, আমি আপনাকে বলি, যখন একটা সেক্টর, আমাদের এখানে সমস্যাটা হচ্ছে হিস্টোরিক্যালি আমরা যে এনার্জি পলিসির ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ ফুয়েল অ্যান্ড ডাইভার্সিফিকেশন সোর্সেস। আমরা গ্যাসের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম ফর পাওয়ার জেনারেশন অলমোস্ট 90%। সেখানে হঠাৎ করে যখন এখন যে 5 বছর যে কাজগুলো হচ্ছে শর্ট টার্ম এবং মিড টার্মের কাজ হচ্ছে, এখন লং টার্মের, এই যে রামপালের 1320, জাইকার 1320, ইয়ার সাথে কোরিয়ার সাথে 1320, আপনার মালয়েশিয়ার সাথে, এগুলো কিন্তু প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এখন ওভারনাইট উনি বলছেন যে রামপালের কি হলো, সেটা তো 6 বছর লাগবে। কিন্তু কুইক রেন্টাল থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি না। আপনার এগুলো তো আমরা কিন্তু কয়েক মাসের কথা বলি, কুইক রেন্টাল শর্ট টার্ম বাংলাদেশে এক্সটেন্ডেড হয়েছে এবং সেটার হাই কস্ট। ডক্টর সেলিম একটা কন্টিনিউশন, আপনি তাহলে আপনি গ্যাস দেন। আপনি তো বলছেন গ্যাস দেয়া হচ্ছে না, আপনি গ্যাস করতে গিয়ে আপনি 2004-05 কেন এটা করলেন না? এই যে মিয়ানমার থেকে গ্যাস যাচ্ছিল, কেন আপনি ওই সময় ব্লক করলেন? আমি আপনাকে বলছি ওই সময় সরকার ব্লক করেছে। ডক্টর আলমগীর, আজকে 1000 MMCFD গ্যাস পেতাম যদি মিয়ানমারের গ্যাস। ডক্টর সেলিম মাহমুদ, এখন আমরা ব্লেম করছি সরকারকে। দিস ইজ নট। ডক্টর সেলিম মাহমুদ, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করব যে ধরনের প্রস্তাবগুলো এসছে আপনার রেগুলেটরি কমিশন হিসেবে এবং ওনারা যারা ভোক্তা রয়েছেন তাদের সবার মানে দুই পক্ষের বিচার বিশ্লেষণের মাধ্যমে যাতে ভোক্তাদের অধিকারটাকেই আপনারা সবচেয়ে বেশি বড় করে দেখেন, এবং যেহেতু সাধারণ মানুষ বা আমরা যে সবাই ভোগ করবো, সেটি আপনাদের বিবেচনা যেন সেটি থাকে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে যে যেটি আপনারা সিদ্ধান্ত নেন সেটি যেন ভোক্তাদের পক্ষে যায়, যারা ভোগ করে তাদের পক্ষে যায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আগামীকাল একই সময় দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।